এ মাসের 4 এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যখন হাত মেলান তখন অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। মোদির হাতে উপহার হিসেবে মোহাম্মদ ইউনূস যখন তার ও মোদির অতীতের এক ছবি উপহার হিসেবে তুলে দেন তখন অনেকেই ধারণা করে বাংলাদেশের সাথে ভারতের বরফ গলতে শুরু করেছে। আসলে ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। দীর্ঘ 8 মাস হলো ভারত ও বাংলাদেশের ভিসা ও সীমান্ত বন্ধ। এতে ব্যবসা বাণিজ্যের ক্ষতি তো হচ্ছিলই, তার সাথে সাথে ইউনূস সরকারের উপরে একটি রাজনৈতিক চাপও তৈরি হচ্ছিল। তাই ইউনূস সরকার মুখে যতই ভারত বিরোধিতার কথা বলুক তলে তলে ভারতের সাথে একটি সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করে। কারণ ইউনূস সরকার খুব ভালো করে জানে একটি স্থিতিশীল ও উন্নত বাংলাদেশ করতে চাইলে চারপাশ থেকে ঘিরে থাকা ভারতের মতো এক পরাশক্তির সাথে সুসম্পর্ক অনিবার্য। তাই ক্ষমতা নিয়েই মোদির সাথে সাক্ষাতের জন্য ইউনূস সরকার বারবার চেষ্টা চালাতে থাকে, কিন্তু ভারত বারবার বাংলাদেশের প্রস্তাব নাকচ করে দেয়। কিন্তু 4 এপ্রিল অনেকটা অপ্রত্যাশিতভাবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করে। এতে অনেকেই, বিশেষ করে ব্যবসায়ীরা দারুণ খুশি হয় আর ইউনূস ভক্তরা উল্লাসে ফেটে পড়ে। আর তেলবাজ মিডিয়ায় শুরু হয়ে যায় ইউনূস বন্দনা। কেউ কেউ বলতে থাকে মোদির সাথে বৈঠকে ইউনূসের ছক্কা, ইউনূসের কৌশলে ধরাশায়ী মোদি। আবার কেউ কেউ এটিকে ইউনূস ম্যাজিক হিসেবেও তুলে ধরার চেষ্টা করে। অন্যদিকে তখন ভারতের গদি মিডিয়ায় চলছে বিষাদের সুর। মোদি কেন সব প্রোটোকল উপেক্ষা করে ইউনূসের সাথে দেখা করলো তা নিয়ে তাদের আক্ষেপের শেষ নেই। কিন্তু মাত্র 4 দিনে ঘটনা অন্যদিকে মোড় নেয়। 8 এপ্রিল কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়। এর অর্থ একদম সহজ, এখন থেকে বাংলাদেশ আর ভারতের মাটি ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে না। তাই রপ্তানির জন্য পাঠানো মালবাহী ট্রাক ফেরত পাঠিয়ে দিতে থাকে ভারত। ভারতের এমন সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে বাণিজ্য উপদেষ্টা বলে, এতে বাংলাদেশের কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। কিন্তু ব্যবসায়ীদের মত ভিন্ন। তাদের মতে এতে তারা পণ্য রপ্তানিতে বিভিন্ন সংকটের মুখোমুখি হবে। ভারতের গদি মিডিয়ায় এবার আনন্দের সুর। তারা মোদির এমন সিদ্ধান্তে উচ্ছ্বসিত প্রশংসা করে বলতে থাকে, বাংলাদেশকে উচিত শিক্ষা দিয়েছে ভারত। ভারতের যদি থাকে গদি মিডিয়া, বাংলাদেশের আছে তেলবাজ মিডিয়া, তো তারাও পিছিয়ে থাকবে কেন? তারা বলতে শুরু করে, বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করে উল্টো বিপদে ভারত, ইউনূসের চালে কিভাবে হেরে যাচ্ছে মোদি ইত্যাদি। এখন বড় প্রশ্ন হচ্ছে, কে সত্যি বলছে, সরকার না ব্যবসায়ী? ইউনূস সরকারের সাথে তো মোদির প্রথম থেকেই শত্রুতা। এতদিন তো ভারত বাংলাদেশের সুবিধা ক্যান্সেল করেনি, তাহলে আজ এমন কি হলো যে বিনা নোটিশে বাংলাদেশের এই সুবিধা ভারত ক্যান্সেল করে দিল? আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এখন বাংলাদেশের কি করার আছে, তাই আজ জানার চেষ্টা করব এই ভিডিওটিতে। আজকের এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে হলে সবার আগে আমাদের জানতে হবে এই ট্রান্সশিপমেন্ট জিনিসটা আসলে কি। আসলে ট্রান্সশিপমেন্ট হলো এমন একটি আন্তর্জাতিক বাণিজ্যিক প্রক্রিয়া যেখানে একটি দেশ তার পণ্য সরাসরি গন্তব্য দেশে না পাঠিয়ে মাঝপথে অন্য একটি দেশের বন্দর ব্যবহার করার মাধ্যমে আমদানি রপ্তানি করে থাকে। আপনাকে একটি সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবার চেষ্টা করছি। ধরুন ক দেশ খ দেশে পণ্য রপ্তানি করতে চায়, কিন্তু খ দেশের কোনো সমুদ্র বন্দর নেই। আবার এদিকে ক ও খ দেশের সাথে কোনো সড়ক বা বিমান যোগাযোগ নেই, কিন্তু অন্য একটি দেশ যেমন গ দেশের আবার 2 দেশের সাথে যোগাযোগ আছে। তাই ক দেশ প্রথমে গ দেশে তার রপ্তানি পণ্য পাঠায়, এরপর গ দেশ থেকে খ দেশে পাঠায়। এই যে অন্য দেশকে ব্যবহার করে পণ্য রপ্তানির প্রক্রিয়া, একেই ট্রান্সশিপমেন্ট বলে। বাংলাদেশ ঠিক এভাবেই ভারতের মাটি ব্যবহার করে বিদেশে পণ্য রপ্তানি করে এসেছে। 2020 সালে ভারত এক চুক্তির মাধ্যমে বাংলাদেশকে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রদান করে। তখন থেকেই বাংলাদেশ ভারতের এই সুবিধা গ্রহণ করে আসছে। বাংলাদেশ মূলত 3 ভাবে ভারতের এই ট্রান্সশিপমেন্ট সুবিধা গ্রহণ করে থাকে। 1, সড়ক পথে, যেমন বাংলাদেশ নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি করতে চায়, কিন্তু বাংলাদেশের পক্ষে জাহাজের মাধ্যমে পণ্য রপ্তানি সম্ভব না, কারণ নেপাল ও ভুটান পুরোপুরি ল্যান্ডলক দেশ। আবার বাংলাদেশের সাথে নেপাল ও ভুটানের কোনো সীমান্ত নেই। তাই বাংলাদেশ ট্রাকে করে সড়ক পথে ভারত হয়ে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি করে থাকে। আর দ্বিতীয় হচ্ছে সড়ক ও বিমান পথে।
এখানে বাংলাদেশ প্রথমে সড়ক পথে কলকাতা বা দিল্লিতে পণ্য পাঠায়, পরে সেখান থেকে বিমান পথে বিভিন্ন দেশে রপ্তানি করে। আর তৃতীয় হচ্ছে সড়ক ও সমুদ্র পথে। এখানে বাংলাদেশ প্রথমে সড়ক পথে গুজরাট বা মুম্বাই সহ ভারতের বিভিন্ন সমুদ্র বন্দরে পণ্য পাঠায়, পরে সেখান থেকে জাহাজে করে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে থাকে। এভাবে বাংলাদেশ 15 মাসে ভারতের সড়ক ব্যবহার করে 36টি দেশে পণ্য রপ্তানি করেছে, আর আয় হয়েছে প্রায় 5,640 কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের তো সমুদ্র বন্দর, বিমানবন্দর দুটিই আছে, তাহলে বাংলাদেশের কেন ভারতকে দরকার পড়ে? এখানেই আসে ট্রান্সশিপমেন্টের সুবিধা। আসলে ট্রান্সশিপমেন্টের অনেকগুলো সুবিধা আছে, তার মধ্যে প্রধান 3টি সুবিধা হলো: 1 কম খরচ, 2 নিশ্চয়তা, আর 3 নমনীয়তা। আর বাংলাদেশ এই 3টি সুবিধাই নিয়ে থাকে। প্রথমেই আসা যাক কম খরচে। যেমন আগেই বলেছি, ভুটান ও নেপাল পুরোপুরি ল্যান্ডলক দেশ, তাই সেখানে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির একমাত্র পথ বিমান পথ। কিন্তু বিমানে পণ্য পাঠানোর খরচ অনেক বেশি, তাই ভারতের মাধ্যমে সড়ক পথে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানিতে খরচ অনেক কম পড়ে। এখন আপনি বলতে পারেন, নেপাল ও ভুটানের কথা বুঝলাম, কিন্তু বাংলাদেশ তো ভারত থেকে বিমানেও পণ্য রপ্তানি করে, সেখানে খরচ কম হয় কিভাবে? আর এখানেই আসে বিমানের ভাড়া। আসলে ভারতের কার্গো বিমানের ভাড়া ঠিক করে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ, যার ফলে চাইলে সেখানকার এয়ারলাইন্সগুলো ইচ্ছামতো ভাড়া বাড়াতে পারে না, তাই সবসময় ভাড়া একদম ফিক্সড থাকে। বর্তমানে ভারত থেকে অন্য দেশে পণ্য পাঠাতে খরচ হয় কেজি প্রতি $2 থেকে $2.5, আর বাংলাদেশে এটি ঠিক উল্টো। বাংলাদেশের বিমান ভাড়া ঠিক করে এয়ারলাইন্সগুলি, তাই একটু চাপ পড়লেই ভাড়া বাড়িয়ে দেয়। বর্তমানে বাংলাদেশ থেকে অন্য দেশে পণ্য পাঠাতে খরচ পড়ে কেজি প্রতি $5 থেকে $6। প্রাথমিকভাবে কেজি প্রতি এই পার্থক্য আপনার কাছে খুব একটা বেশি মনে হবে না, কিন্তু আপনি যখন টনকে টন পণ্য পাঠাবেন তখন এই ভাড়ার পার্থক্য অনেক বেশি হয়ে যায়। 2024 সালে শুধুমাত্র দিল্লি বিমানবন্দর দিয়ে বাংলাদেশ 10,000 টন পণ্য রপ্তানি করেছে। এখন আপনি হিসাব করুন, এক্ষেত্রে বাংলাদেশের খরচ কত কম হয়েছে। অবশ্য আপনি যদি আশিক চৌধুরী হন তাহলে এই হিসাব কখনোই বুঝতে পারবেন না, কারণ সম্প্রতি তিনি বলেছেন ভারত দিয়ে বাংলাদেশের পণ্য রপ্তানিতে কিভাবে খরচ কম হয় তা নাকি তিনি বুঝতেই পারেন না। বাংলাদেশে এই মুহূর্তে যে সিচুয়েশন, তাতে দিল্লি বা কলকাতা থেকে ফ্লাই করা আমাদের এই সাপ্লায়ারদের জন্য সস্তা ঢাকা থেকে ফ্লাই করাচ্ছে। হাউ ইজ দ্যাট পসিবল? আই হ্যাভ নো আইডিয়া। এখানে তিনি হয় মিথ্যা বলছেন অথবা বুঝেও না বোঝার ভান করছেন। এবার আসা যাক দ্বিতীয় সুবিধা, নিশ্চয়তার। দেখুন, বাংলাদেশ যত পণ্য রপ্তানি করে তার মধ্যে প্রায় 82% গার্মেন্টস পণ্য। আর গার্মেন্টসের পণ্য রপ্তানির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেডলাইন বা সঠিক সময়ে পণ্য হস্তান্তর করা। যখন বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা বাইরের কাছ থেকে পণ্যের অর্ডার পায় তখন তারা পণ্যের অর্ডারের সাথে সাথে একটি ডেডলাইনও পায়। সহজ ভাষায় গার্মেন্টস মালিককে অবশ্যই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য বায়ারকে বুঝিয়ে দিতে হবে, অন্যথায় আদেশ ক্যান্সেল হয়ে যাবে, আর এই আদেশ চলে যাবে অন্য দেশে বা অন্য কারো কাছে। আর এমন হলে বাংলাদেশের ব্যবসায়ীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই বাংলাদেশের ব্যবসায়ীরা সর্বোচ্চ চেষ্টা করে সঠিক সময়ে পণ্য বায়ারকে বুঝিয়ে দেবার। বাংলাদেশের সমস্যা হচ্ছে তার সমুদ্র বন্দর ও আন্তর্জাতিক বিমানবন্দর মাত্র একটি, তাই নানা জটিলতা লেগেই থাকে। তাই কখনো কখনো পণ্য পাঠাতে দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই অনিশ্চয়তা দূর করতেই বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা গ্রহণ করে থাকে। 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ 35,000 মেট্রিক টন গার্মেন্টস রপ্তানি করেছে। এবার আসা যাক ট্রান্সশিপমেন্টের 3 নম্বর সুবিধায়, আর তা হচ্ছে নমনীয়তা। কখনো কখনো বাংলাদেশের ব্যবসায়ীদের খুব দ্রুত পণ্য পাঠাতে হয়, কিন্তু সমুদ্র পথে দ্রুত পণ্য পাঠানো সম্ভব না, তাই একমাত্র উপায় বিমান পথ। কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাতে গোনা কয়েকটি দেশের কার্গো ফ্লাইট আছে, কিন্তু অন্যদিকে ভারত থেকে প্রায় পৃথিবীর সব দেশে সরাসরি কার্গো ফ্লাইট আছে। তাই ভারতের মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীরা সরাসরি প্রায় সব দেশে পণ্য রপ্তানি করতে পারে। এখন আপনি বলতে পারেন, বাংলাদেশের সুবিধা তো বুঝলাম, কিন্তু এখানে ভারতের লাভ কি? আসলে যখনই অন্য দেশ ট্রান্সশিপের মাধ্যমে পণ্য রপ্তানি করে তখন ট্রান্সশিপ সুবিধা প্রদানকারী দেশকে পণ্য রপ্তানি বাবদ কিছু শুল্ক দিতে হয়। এটিই তারায়। অনেক দেশ আছে যারা ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রদানের মাধ্যমে বিপুল মুনাফা অর্জন করে, যেমন সিঙ্গাপুর, হংকং, দুবাই, লন্ডন ইত্যাদি। ভারতও ট্রান্সশিপমেন্ট সুবিধা থেকে শুল্ক আদায় করে, কিন্তু খুব কম দেশই আছে যারা ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয়। সাধারণত যেসব দেশের রপ্তানি পণ্য খুব কম বা নেই
তারাই বিকল্প আয়ের পথ হিসাবে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে থাকে। যেমন সিঙ্গাপুর বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ট্রান্সশিপমেন্ট দেশ। ধারণা করা হয় সিঙ্গাপুর রপ্তানি আয়ের 47% শুধু আসে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে। কিন্তু বেশিরভাগ রপ্তানি নির্ভর দেশ অন্য দেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয় না। এতে নিজের দেশের ব্যবসার ক্ষতি হবার সম্ভাবনা থাকে। তারা নিজ দেশের ব্যবসায়ীকে সর্বোচ্চ সুবিধা প্রদানের চেষ্টা করে। তাই ভারত যখন বাংলাদেশকে ট্রান্সশিপমেন্টের সুবিধা প্রদান করে তখন ভারতের ব্যবসায়ীরা এর বিরোধিতা করে। তারপরও ভারত বাংলাদেশকে এই সুবিধা দেয় শুধুমাত্র রাজনৈতিক কারণে। শেখ হাসিনার সাথে ভারতের সুসম্পর্কের কারণে ভারত বাংলাদেশকে এই সুবিধা দেয়। ঠিক একইভাবে বাংলাদেশও নানা মহলের আপত্তি সত্ত্বেও 2023 সালে ভারতকে ট্রান্সশিপমেন্টের অনুমতি দেয়। এর ফলে ভারত বাংলাদেশের চট্টগ্রাম বা মোংলা বন্দর ব্যবহার করে ত্রিপুরা, আসাম ও মেঘালয় রাজ্যে অল্প সময়ে পণ্য পৌঁছানোর সুযোগ পায়। এবার আসা যাক ভারত কেন হঠাৎ বাংলাদেশকে দেওয়ার সুবিধা ক্যান্সেল করলো। আসলে এর পেছনেও আছে রাজনৈতিক উদ্দেশ্য। শেখ হাসিনার পতনের পর থেকেই ইউনূস সরকারের সাথে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছিল না। বাংলাদেশের সাধারণ মানুষের ভারত বিদ্বেষ আর ভারতের মিডিয়ার ক্রমাগত যুদ্ধাংদেহী মনোভাব সেই সম্পর্ককে আরো তিক্ত করে ফেলে। কিন্তু তারপরও দীর্ঘ 8 মাস ভারত বাংলাদেশের এই সুবিধা ক্যান্সেল করেনি। কিন্তু সম্প্রতি চীন সফরে গিয়ে মোহাম্মদ ইউনূসের 7 সিস্টার্স নিয়ে একটি বিতর্কিত মন্তব্য ভারতকে অস্বস্তিতে ফেলে দেয়। মোহাম্মদ ইউনূস ভারতের 7 সিস্টার্সকে ল্যান্ডলক রাজ্য বলে সেখানে চীনের ব্যবসার আমন্ত্রণ জানান। চীন ও ভারতের 7 সিস্টার্স অনেক সেন্সিটিভ একটি বিষয়, অনেকটা আমাদের দেশে সেন্ট মার্টিনে আমেরিকার ঘাঁটি করার মতো। ভারত ইউনূসের এই বক্তব্য খুব ভালোভাবে নেয় না। ভারত আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানায়। এরপর থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে মোদি যখন অনেকটা অপ্রত্যাশিতভাবে ইউনূসের সাথে সাক্ষাৎ করেন তখন অনেকে ধারণা করে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বাংলাদেশ ও ভারতের। কিন্তু এই পরিস্থিতি ভণ্ডুল করতে সামনে হাজির হয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি সাংবাদিকদের সামনে বলেন, মোদির কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে মোহাম্মদ ইউনূস। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। চারিদিকে শুরু হয়ে যায় ইউনূস বন্দনা। কিন্তু এটি ছিল ডাহা মিথ্যা। এটি ভারত ও মোদিকে পার্সোনালি আঘাত করে। কারণ ইউনূসের সাথে সাক্ষাতে সায় ছিল না ভারতের কোনো রাজনৈতিক দলের। এমনকি মোদির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও এই বৈঠকের বিরোধিতা করেন। কিন্তু সবকিছু উপেক্ষা করে মোদি ইউনূসের সাথে বৈঠক করেন। কিন্তু শফিকুল আলমের বক্তব্যে রাজনৈতিকভাবে ভারত ও মোদি ব্যাপক চাপে পড়ে যান। ভারত থেকে বলা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিথ্যা বলছে, তার বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শুধু তাই নয়, মোদি নিজে টুইট করে সব পরিষ্কার করার চেষ্টা করেন। কিন্তু তারপরও রাজনৈতিকভাবে মোদির উপরে চাপ বাড়ছিল কিছু একটা করার। তারই ফলাফল হিসাবে ভারতের এমন সিদ্ধান্ত। এখন প্রশ্ন হচ্ছে, এতে কি বাংলাদেশের খুব ক্ষতি হবে? সরকার তো বলছে কিছুই হবে না। আসল সত্য হচ্ছে অনেক কিছু না হলেও কিছু একটা তো অবশ্যই হবে। আর প্রথম যে ক্ষতি হবে তা হলো এখন থেকে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে অন্য রুট যেমন সিঙ্গাপুর, হংকং বা দুবাইকে বেছে নিতে হবে। এসব দেশের ট্রান্সশিপমেন্ট খরচ ভারতের থেকে বেশি। তাই ব্যবসায়ীদের খরচ অনেক বেড়ে যাবে আর মুনাফা কমে যাবে। আর হচ্ছেও তাই। উপদেষ্টা এখন বলতে বাধ্য হচ্ছে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে 2000 কোটি টাকার খরচ বেড়েছে। আর দ্বিতীয় যে সমস্যা হবে তা হলো সঠিক সময়ে পণ্য রপ্তানির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আমি আগেই বলেছি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক সমুদ্র বন্দর চট্টগ্রামে, আর বিমানবন্দর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তাই পণ্য রপ্তানির জন্য এই দুটির উপর চাপ অনেক বেড়ে যাবে। ফলে পণ্য জট লেগে যাবার সম্ভাবনা আছে। এর ফলে অনেক ব্যবসায়ী হয়তো সঠিক সময়ে পণ্য ডেলিভারি নাও দিতে পারে। ফলে বাংলাদেশের রপ্তানি আদেশ অন্য বিকল্প দেশে চলে যাবার সম্ভাবনা আছে। এতে ক্ষতিগ্রস্ত হবে দেশের গার্মেন্টস শিল্প। এখন আপনি বলতে পারেন, ক্ষতি কি শুধু বাংলাদেশের হবে, ভারতের হবে না? টিভিতে তো অনেক কিছু বলছে। টিভিতে তো দেখাচ্ছে ভারতের বিশাল ক্ষতি হবে, তাদের আয় অনেক কমে যাবে। দেখুন, আবেগ দিয়ে বললে ঠিক আছে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। দেখুন, ভারত পৃথিবীর 7ম বৃহৎ দেশ আর জনসংখ্যায় প্রথম 140 কোটি। শুধু তাই নয়, বর্তমানে ভারত 5ম বৃহৎ অর্থনৈতিক দেশ। ভারতের অর্থনীতি অনেক বৈচিত্র্যময়। আর বাংলাদেশ থেকে ভারত যে টাকা শুল্ক হিসেবে আয় করে তা খুবই সামান্য। তাই এই সিদ্ধান্তের ফলে ভারতের যতটা না ক্ষতি হবে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হবে বাংলাদেশের। এখন প্রশ্ন হচ্ছে, এই সমস্যা থেকে উত্তরণের জন্য
বাংলাদেশের কি করার আছে? এর উত্তরে বিডার নতুন চেয়ারম্যান একে বাংলাদেশের সুযোগ হিসেবে উল্লেখ করেন। তিনি আরো বলেন, এর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোকে আপগ্রেড করার সুযোগ তৈরি হবে। তো আমরা এটাকে আসলে একটা অপরচুনিটি হিসেবে দেখছি। আমি তার এই বক্তব্যের সাথে পুরোপুরি একমত, কিন্তু সমস্যা হচ্ছে এই কথাগুলো শুনতে অনেক ভালো লাগে, কিন্তু বাস্তবায়ন অনেক কঠিন। যেমন গত বছর কলকাতার বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ 40,000 টনের পণ্য রপ্তানি করে। শুধুমাত্র এ পণ্য পরিবহনে বাংলাদেশের জন্য বাড়তি প্রায় 730টি ফ্লাইটের প্রয়োজন হবে। আর ফ্লাইট যদি জোগাড়ও হয়, তারপরেও অন্য দেশের অনুমতির প্রয়োজন হয়, যা অনেক সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। এর বাইরে চট্টগ্রাম বন্দরকে আরো আধুনিক ও এর পাশাপাশি নতুন নতুন বন্দর তৈরি করতে হবে। এর জন্য অর্থ তো লাগবেই, সেই সাথে তা বাস্তবায়নে বছরের পর বছর সময় লেগে যেতে পারে। দেখুন, বল এখন বাংলাদেশের কোর্টে। কোনো কিছু না জানিয়ে ভারতের এমন সিদ্ধান্ত মোটেও বন্ধুসুলভ নয়। তাই বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে পাল্টা জবাবের। সম্প্রতি ভারতকে দেওয়া ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সহ সব সুবিধা বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অন্যদিকে ভারত বলেছে তারা বাংলাদেশের সাথে কোনো ধরনের বাণিজ্য যুদ্ধ চায় না। কিন্তু পরিস্থিতি বলছে ভারত ও বাংলাদেশের বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে। এখন দেখার বিষয় এই যুদ্ধ কতদূর গড়ায়। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল বাংলাদেশের জন্য একটি বড় শিক্ষা স্বাবলম্বী হওয়ার। যতদিন পর্যন্ত বাংলাদেশ স্বাবলম্বী না হতে পারবে, ততদিন এ ধরনের পরিস্থিতি তাকে বারবার মোকাবিলা করতে হবে। তো এই ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। তো এই ব্যাপারে আপনার মতামত কি, তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।